ওকে, তাহলে আজকে আমরা অসওয়াল্ডের লঘিকরণ সূত্রটা পড়বো বলছি। এর আগের অংশটুকু আমরা পড়েছিলাম, হ্যাঁ, যে অংশটুকু আমাদের সিকিউতে দেখার কথা ছিল ওগুলো আমরা সিকিউতে দেখবো ইনশাল্লাহ। তো দেখো আমরা এই জায়গাটাতে আহ অম্ল ক্ষারের বিয়োজন মাত্রার সংজ্ঞাটা একটু পড়ছি, হ্যাঁ। বিয়োজন মাত্রা বলতে কি বুঝি? তো 1 লিটার দ্রবণে উপস্থিত কোনো অম্ল বা ক্ষারক, ঠিক আছে, কোনো অম্ল বা ক্ষারক, কোনো অ্যাসিড বা ক্ষার আর কি, এর মোল সংখ্যার যে ভগ্নাংশে বিয়োজিত অবস্থায় থাকে তাকে অম্লক্ষারের বিয়োজন মাত্রা বলা হয়। মানে আমরা জানি সবল অ্যাসিড সবল ক্ষার এই শব্দটার সাথে আমরা পরিচিত, তাই না? সবল অ্যাসিড এবং সবল ক্ষার। সবল অ্যাসিড মানে কি জানো, এবং দুর্বল অ্যাসিড মানে কি জানো? তো সবল মানে বোঝায় যারা জলীয় দ্রবণে তোমার সর্বোচ্চ পরিমাণে বিয়োজিত হবে। তো বলা হয় 99.99% যদি বিয়োজিত হয় তাদের সবল অ্যাসিড বলতে পারবা। দুর্বল অ্যাসিড মানে খুব কম পরিমাণে বিয়োজিত হয়। সবল অ্যাসিড উদাহরণ হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো সবল অ্যাসিড কারণ সবচেয়ে বেশি বিয়োজিত হয়। জলীয় দ্রবণে কে কতটুকু বিয়োজিত হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমরা অ্যাসিডকে সবল অ্যাসিড দুর্বল অ্যাসিডে ভাগ করে থাকি। তো দুর্বল অ্যাসিড হচ্ছে যারা জলীয় দ্রবণে খুবই কম পরিমাণে দ্রবীভূত হয়, তাই না? তো যেমন অ্যাসিটিক অ্যাসিড, এগুলা স্যাট্রিক অ্যাসিড, এগুলো হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিডের উদাহরণ। ইথানোয়িক অ্যাসিড। তো এখানে 1 লিটার দ্রবণ উপস্থিত কোনো অম্ল বা ক্ষার যে ভগ্নাংশটা বিয়োজিত হয়, মানে যতটুকু বিয়োজিত হচ্ছে একটা ক্ষারের, ওই অংশটাই হচ্ছে আমাদের তার বিয়োজন মাত্রা, ঠিক আছে? আমরা জানি সবটুকু তো বিয়োজিত হয় না, সবল অ্যাসিডের ক্ষেত্রে একটু বেশি বিয়োজিত হয়, দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে সবচেয়ে কম বিয়োজিত হয়, মানে সবটুকু বিয়োজিত হয় না। তো যতটুকু বিয়োজিত হলো তার যে ভগ্নাংশ আমরা বের করি ওটা হচ্ছে আমাদের বিয়োজন মাত্রাটা বোঝাবে। এটা যদি আলফা বলি, আলফা সমান হচ্ছে বিয়োজন অম্ল বা মোল সংখ্যার টোটাল ভগ্নাংশ। মানে মনে করো আমি যদি তোমাকে বোঝাই, এখানে সাপোজ একটা 4টা মৌল আছে অ্যাসিডের, ওটার 3টা বিয়োজিত হইলো। তাহলে 3টা বিয়োজিত হইলো ডিভাইড বাই 4টা, টোটাল কতটুকু ছিল, কতটুকু বিয়োজিত হইলো, এটা হচ্ছে তার বিয়োজন মাত্রা। এটা হচ্ছে তার বিয়োজন মাত্রা বা আলফা। তাহলে কতটুকু বিয়োজন হইলো, বিয়োজনের ভগ্নাংশ, দেন টোটাল মোল সংখ্যা যেটা সেটা। আর দুর্বল ক্ষার বা ক্ষারকের বিয়োজন মাত্রা সংখ্যা হলো অম্ল বা ক্ষারের ক্ষেত্রে এক বা এক এক পরিমাণ, এক এক শত পরিমাণকে অম্ল বা ক্ষারের বিয়োজন মাত্রা বলে। একই কথা আবার ঘুরে ফিরে তুমি যদি শতকরা নিয়ে আসো, শতকরায় যদি বিষয়টা ইয়ে করো, তাহলে এখানে কি করবা, তোমার যে 100% দ্বারা গুণ করে দিবা, শেষ। তো এরপরে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা আমরা পড়তে চাচ্ছি। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র হচ্ছে লঘু দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য যেমন মৃদু অম্ল বা ক্ষারকের বিয়োজন মাত্রা ওই অম্ল বা ক্ষারকের দ্রবণের মোলার ঘনমাত্রা বর্গমূলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, ব্যস্তানুপাতিক হয় মূলত। তো এখানে আমাদের মেল যে সূত্র এটা হচ্ছে আসলে আলফা ইজ ইকুয়াল টু আলফা ইজ ইকুয়াল টু আলফা সমানুপাতিক হবে, মানে আলফা সমানুপাতিক হবে 1/√সি, হ্যাঁ, 1/√সি, মানে মোলার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। সি যদি মোলার ঘনমাত্রা হয়, আলফাটা বিয়োজন মাত্রাটা, সি যদি মোলার ঘনমাত্রা হয়, মোলার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। নিচে আছে সংখ্যাটা, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা মূলত এই সূত্রটা এখান থেকে পাইছি, কে ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি, এই জায়গাটা থেকে পাইছি। এই জায়গাটা তুমি বর্ণনা করতে পারো যদি দরকার নাই। দেন এখানে আমাদের প্রয়োজনীয়তা কোথায় লাগে সেটা, এবং মৃদু অম্ল বা ক্ষারক বা মৃদু তৈরি বিশেষ পদার্থ দ্রবণের বেলায় অসওয়াল্ডের লঘুকরণ সূত্র বোঝা হয়। তাছাড়া অসীম লঘুতায় মৃদু অম্ল বা মৃদু ক্ষারক সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, তীব্র অম্ল বা তীব্র ক্ষারক মোলার ঘনমাত্রার দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। ফলে তাদের ক্ষেত্রে সাম্যাবস্থায় থাকে না বলে লঘুকরণ সূত্রটা প্রযোজ্য হয় না। তো সব সময় মনে রাখবা লঘুকরণ সূত্রটা প্রযোজ্য হয় শুধুমাত্র মৃদু অম্ল মৃদু ক্ষারক মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে। তাহলে মনে রাখবা, এটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। মৃদু অম্ল মৃদু ক্ষারক মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা তুমি খাটাইতে পারবা। লঘুকরণ সূত্র তার লঘু দ্রবণ এটা খাটবে। তীব্র অ্যাসিড, তীব্র ক্ষারক, তীব্র তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, এগুলাতে তুমি অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা খাটবে না। বুঝে গেছে? তো এবার আসো অম্ল বা অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, যেটাকে আমরা কে অফ এ বলছি, ঠিক আছে? এগুলো আমাদের সিকিউর কোয়েশ্চেন। তো প্রতি লিটারে জলীয় দ্রবণে উপস্থিত কোনো অম্লের মোল সংখ্যা যে বর্ণে ব্যবহৃত হয় তাকে অম্লের বিয়োজন ধ্রুবক বলে। আগের একই কথা, আগের এই সংখ্যাটাই। তো সবল অ্যাসিড অধিকতর আমরা বাইকার্বনেট পাই, অধিকতর মানে বিয়োজিত হবে, সবল উচ্চতর কে হবে। আমরা জানি সবল অ্যাসিড মানে কি, সবচেয়ে বেশি বিয়োজিত হবে, তার মানে আমাদের কে এর ভ্যালুই সবচেয়ে বেশি হবে। তাৎপর্য কি, কে যত বেশি হবে অম্লটি তত বেশি শক্তিশালী। আমি বলেছিলাম কে মানে কি, সবল অ্যাসিডের সংজ্ঞায় বলছে যে সবচেয়ে বেশি দ্রবীভূত হয়, তো তার কে বেশি হবে অফকোর্স, বিয়োজন ধ্রুবক বেশি হবে। তার মানে আমরা এক্ষেত্রে উদাহরণ পড়বো কি, এসিএল, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলা তীব্র সবল অ্যাসিড তারা, এবং এদের কে এর ভ্যালু তোমার 1 × 10⁻⁴ এর বেশি হয়। এটা একটু মাথায় রাখবা, এদের কেয়ার ভ্যালুটা 1 × 10⁻⁴ এর বেশি হয়।
সেম ভাবে আমরা ক্ষারকের ক্ষেত্রেও বলতে পারি, ক্ষারকের বিয়োজন দেবো ক্যাভ, এই ক্ষেত্রে ক্যাফ বেস, এক্ষেত্রে ক্যাফ ছিল অ্যাসিড, হ্যাঁ। ক্যাফ এ দ্বারা বোঝাচ্ছে ক্যাফ অ্যাসিড, এ দ্বারা অ্যাসিড, ক্যাফ বি মানে ক্যাফ বেস, বেস ক্যাভি। এক্ষেত্রে প্রতি লিটার জলীয় দ্রবণে ক্ষারকের মোল সংখ্যার যে ভগ্নাংশে বিজিত অবস্থায় থাকে তাকে ওই মৌলকে বিয়োজন দ্রবক বলা হয়। এক্ষেত্রে আমাদের ক্যাভি এর মান যত বেশি হবে ওই ক্ষারক তত বেশি শক্তিশালী হবে। স্বাভাবিক বোঝা যাচ্ছে এটা। দেন এক্ষেত্রে আমরা নিম্নমানের কে মানে হচ্ছে দুর্বল অ্যাসিড, শতকরা বিয়োজন আমরা সিকিউতে ইউজ করা হবে এগুলা। দেন এই জায়গাটা থেকে আমাদের যথেষ্ট পরিমাণে সিকিউ আসে, হ্যাঁ। এইটা একটু ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করি, যদি একটু কষ্ট হবে পুরোটা মাথায় রাখতে। মানে তোমার কোয়েশ্চেন আসে এমন যে সবল অ্যাসিড কোনটা, দুর্বল অ্যাসিড কোনটা, দুর্বল কার্বক্সিলিক অ্যাসিড কোনটা, এভাবে আসে। কার্বক্সিলিক জৈব অ্যাসিড এভাবে ভাগ করে দেয় না, সবল দুর্বল দিয়ে ম্যাক্সিমাম আসে, কোনটা সবল অ্যাসিড। ঠিক আছে। তো এখানে মনে রাখবা হাইড্রোজেন আয়োডাইড, মানে সিকোয়েন্স অনুযায়ী মাথায় রাখার চেষ্টা করবা। হাইড্রোজেন আয়োডাইড, তারপর হাইড্রোজেন ব্রোমাইড, তারপর হাইড্রোজেন ক্লোরাইড। তীর চিহ্ন কি খেয়াল করছো? এই দিক থেকে এদিকে তীর চিহ্ন, মানে উপরেটা সবচেয়ে বেশি শক্তিশালী, যত নিচে যাইতে থাকবা শক্তিশালীর পরিমাণ কমতে থাকবে, মানে দুর্বল অ্যাসিড হইতে থাকবে। হাইড্রোজেন আয়োডিক অ্যাসিড, তার মানে সবার সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড হচ্ছে আমাদের হাইড্রোজেন হাইড্রো আয়োডিক অ্যাসিড, হাইড্রো আয়োডিক অ্যাসিড, হাইড্রো আয়োডিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, তারপর এরপর হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর হচ্ছে, তার মানে দেখো আমাদের ক্লোরিন ব্রোমিন আয়োডিন এভাবে মিলছে, কিন্তু এটা একটু মাথায় রাখা যায় এভাবে। তাহলে সবলদের মাঝে আমরা সিকোয়েন্সটা, এগুলো কিন্তু আসবেই পরীক্ষা, এখান থেকে একটা এমসিকিউ মাস্ট আসে। এসএসসি এইচএসসি বলো তোমার, এবং অ্যাডমিশন তো আসবেই। তো এখানে তোমাকে দিবে কোনটা, কোন সিকোয়েন্সটা ঠিক আছে। তাহলে দিবে হাইড্রোজেন আয়োডিক, হাইড্রোজেন আয়োডাইড, তারপর হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড, তারপর হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে এই সিকোয়েন্সটা কিন্তু আমাদের ঠিক আছে। হাইড্রোজেন আয়োডাইড সবচেয়ে বেশি শক্তিশালী, তারপর হাইড্রোজেন ব্রোমাইড, তারপর হাইড্রোজেন ক্লোরাইড। এরপরে সালফিউরিক অ্যাসিড, এরপর নাইট্রিক অ্যাসিড, এটা গেল। দেন দুর্বল জৈব অ্যাসিডের বেলা আসো, তারপর প্রথমে আমরা সালফিউরাস। তাহলে দেখো সালফিউরাস, সালফিউরিক অ্যাসিড কিন্তু শক্তিশালী, সবল। আর দুর্বল অজৈব অ্যাসিডের মাঝে সবার শক্তিশালী পাবো কাকে? সালফিউরাসকে। তারপর ফসফরিক, তারপর হাইড্রোফ্লোরিক। দেখো হাইড্রোফ্লোরিক এই জায়গায় পেয়েছে হাইড্রোক্লোরিক, হাইড্রোব্রোমিক, হাইড্রোআইডিক, ক্লোরো ব্রোমো আয়োডো এই জায়গায় চলে গেছে। এই জায়গায় আছে হাইড্রোফ্লোরিক। দেন নাইট্রাস, এই জায়গায় নাইট্রাস। তারপর কার্বনিক অ্যাসিড, লাল দাগগুলো একটু ভালোভাবে পড়ে দেখবা, এগুলাই মেইনলি দেয় মূলত। দেন দুর্বল অ্যাসিড বেলা ফর্মিক, অ্যাসিডিক, প্রোপানিক, বেনজোইক, এগুলো নতুন অ্যাড করছে, এটা আমাদের সময় ছিল না, আমাদের সময় এতটুকু ছিল। বারবার কোয়েশ্চেন দিচ্ছে তো এই জায়গা থেকে, তাই মনে হেড করছে, যে অনেক কোয়েশ্চেন আছে দেখলাম। এরপর আসো এসিডের ঘনমাত্রা নির্ভরশীলতা। এসিডের ঘনমাত্রাটা কিসের উপর ডিপেন্ড করে? তো এসিডের বিয়োজন দ্রবকের উপর ডিপেন্ড করে। স্বাভাবিক বিয়োজন দ্রবক যত বেশি হবে আমাদের ঘনমাত্রা শক্তিমাত্রাটা তত বেশি হবে। তো হাইড্রোক্সাইডের ঋণাত্মক আয়নের আকার, ঋণাত্মক আয়নের আকারের উপর নির্ভর করবে। ঠিক আছে। আকার যত বড় হবে আমাদের হাইড্রোক্সাইড তত বেশি শক্তিশালী হবে। কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থা, কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থার উপরও ডিপেন্ড করবে এটা। কেন্দ্রীয় পরমাণুর আকার, আকার যত ছোট হবে আমাদের ইয়ে তত বড় হবে। মানে আমি কিন্তু কথাগুলো বলে দিচ্ছি, মনে রাখো। এসিডের বিয়োজন দ্রবক যত বেশি হবে এসিডটি তত বেশি শক্তিশালী হবে। আই রিপিট, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক যত বেশি হবে অ্যাসিড তত বেশি শক্তিশালী হবে। হাইড্রোক্সাইডের ঋণাত্মক আয়নের আকার মনে রাখবা, এই ক্ষেত্রে আকার যত বড় হবে অ্যাসিডটি তত শক্তিশালী হবে। এই ক্ষেত্রে আকার যত বড় হবে অ্যাসিডটি তত শক্তিশালী হবে। কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থা, এটা আমরা দেখব। জারণ অবস্থা কেমন হলে কেমন হয়, মূলত জারণ মান যত বাড়বে অ্যাসিডটি তত শক্তিশালী হবে। কেন্দ্রীয় পরমাণুর আকার, কেন্দ্রীয় পরমাণুর আকারের ক্ষেত্রে মনে রাখবা আকার যত কমবে অ্যাসিডি তত শক্তিশালী হবে। দ্রাবকের প্রকৃতির উপর ডিপেন্ড করবে। ঠিক আছে। তাহলে আমি আবার রিপিট করি, অ্যাসিডের বিয়োজন দ্রবক যত বেশি হবে অ্যাসিডি তত বেশি শক্তিশালী হবে। এগুলো তুমি এখানে কথাবার্তা পরে অনেক পাবা, আমি একদম সামারি করে দিই। হাইড্রোক্সাইড ঋণাত্মক আয়নের আকার যত বেশি হবে অ্যাসিডি তত বেশি শক্তিশালী হবে। কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থা জারণ মান যত বেশি হবে মূলত আমাদের এটা তত বেশি হবে। কেন্দ্রীয় পরমাণুর আকার, এক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে মাথায় রাখবা, এক্ষেত্রে আসলে আকার যত ছোট হবে এসিডি তত শক্তিশালী হবে, দ্রাবকের প্রকৃতির উপর ডিপেন্ড করবে। এবার এই জায়গায় এক্সপ্লানেশন গুলো দেওয়া আছে, তুমি চাইলে একবার দেখো। এসিডের কে যত বেশি হবে এসিডি তত বেশি শক্তিশালী হবে। ঠিক আছে, আমাদের কথাবার্তা ঠিক ছিল। ঋণাত্মক আয়নের আকার, এবার এটা দেখো। ঋণাত্মক আয়নের আকারের ক্ষেত্রে হাইড্রোক্সাইডের অম্ল, হাইড্রোক্সাইড মানে বুঝছো? হাইড্রোক্সাইড মানে হচ্ছে আমাদের হাইড্রোজেনের সাথে এসিড। হাইড্রোক্লোর, এটা তোমার এই যে হাইড্রোআইডো, হাইড্রোব্রোমো, হাইড্রোক্লোরো, হাইড্রোফ্লোরো। মনে আছে আকারের ক্রমটা? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। বা উপর থেকে নিচে আসলে আকার বাড়ে না, উপর থেকে নিচে আসলে আকার বাড়ে না, কারণ শক্তি স্তর বৃদ্ধি। আয়োডিন সবচেয়ে আকার বড় না, তার মানে ঋণাত্মক আয়ন, দেখো এই জায়গায় হাইড্রাসের ঋণাত্মক আয়ন, হাইড্রোজেন পজিটিভ, আয়োডিন নেগেটিভ, তার মানে ঋণাত্মক আয়নের আকার যত বড় হবে এসিডটি তত বেশি শক্তিশালী হবে। ফ্লোরিন, ক্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এখানে আয়োডিনের আকার সবচেয়ে বেশি। এই জন্য আমি বলছি হাইড্রোজেন আয়োডিন সবচেয়ে, হাইড্রো আয়োডিক অ্যাসিড সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড। মিলাইতে পারছো? ঋণাত্মক আয়নের আকার যত বড় হবে, মানে হাইড্রাসিডের বলতে হবে একটু।
হাইড্রোজেন না হলে বিষয়টা গুলায় যাবে। হাইড্রোজেন মানে হাইড্রোজেনের সাথে আমাদের এক্ষেত্রে এসিডটা গঠিত হবে। তো এক্ষেত্রে আমরা যখন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, দেখো আয়োডিন আমাদের সবচেয়ে বড়, তাই এটা সবচেয়ে বেশি শক্তিশালী এসিড, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর হাইড্রোজেন, ফ্লোরিন। ঠিক আছে, এবার মিলাতে পারবা। এবার আসো কেন্দ্রীয় পরমাণু জারণ মান। কেন্দ্রীয় পরমাণু জারণ মান যত বেশি হবে এই ক্ষেত্রে আমাদের এসিডটি তত বেশি শক্তিশালী হবে। মিলাইয়ে দেখো তো, অক্সিজেন সমূহ অক্সিজেন পরমাণুর সময় কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা যত বেশি হবে এসিডি তত বেশি তীব্রতা প্রদর্শন করবে। বিশ্বাস করো এই জায়গাটা থেকে একটা এমসিকিউ পাওয়ার সম্ভাবনা একদম 90% বলতে পারে, বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় বলো, এইচএসসি পরীক্ষায় বলো। এটা অনেকবার আসছে এই ইয়েটা, মানে এই সিকোয়েন্সটাই ঘুরায় ফেরায় দেয়, মানে তোমাকে এখানে চেঞ্জ করে দিবে। বুঝলে সহজ। জার্মান মানগুলো মনে রাখবা। এখানে এসিএলও4 এর জার্মান মান কত, এসিএলও4 এর জার্মান মান কেমনে বের করে, যদি না জানো ক্লোরিনের জার্মান মান কেমনে বের করবা, তাহলে এটা আমরা এক্স ধরবো। হাইড্রোজেনের জার্মান মান কত, 1। অক্সিজেন জার্মান মান কত, -2। চারটার জন্য কত হয়, -8। তার মানে এটা যদি আমরা এক্স ধরি, ক্লোরিনের জার্মান মান আমরা বের করতেছি, এটা যদি আমরা এক্স ধরি, এটা হবে -8 ইজ ইকুয়াল টু কত হবে, 0। তার মানে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস, এদিকে -7, এক্স -7 ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু +7। তার মানে এখানে ক্লোরিনের জার্মান মান কত, +7। H2SO4 এর জার্মান বের করো, H2SO4 এর সালফারের জার্মান বের করতেছে। দেখো হাইড্রোজেনের জন্য একটার জন্য 1, দুইটার জন্য 2, প্লাস সালফার বের করতেছি, সালফারকে আমরা এক্স ধরতেছি। অক্সিজেন আমরা জানি 2, -2। চারটার জন্য -8 ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু -6। তার মানে এক্স ইজ ইকুয়াল টু +6 আমাদের হচ্ছে তোমার জারণ মান সালফারের। এবার নাইট্রিক অ্যাসিড বের করো, SiNO3। নাইট্রোজেনের বের করো। এই যে নাইট্রোজেন আমরা জানি না মাঝখানে কত, তার মানে এটা এক্স ধরলাম। আমাদের হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের জন্য 1, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে -6 ইজ ইকুয়াল টু 0। তার মানে এক্স ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে, H2SO3 বের করো সেম ভাবে আমাদের। হাইড্রোজেন 2 প্লাস এক্স -6 ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু +4। ঠিক আছে, এভাবে তুমি চাইলে বের করতে পারবা পরীক্ষার হলে গিয়েই। হ্যাঁ, এখানে আমাদের ক্লোরিনের জনসংখ্যা 7, সালফারের 6, নাইট্রোজেনের 5, সালফারের 4। এভাবে আমরা বের করলাম বিভিন্ন মৌলের জারণ অবস্থা। দেখতেছি ক্লোরিনের জারণ মান বা কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা, কেন্দ্রীয় পরমাণু ক্লোরিন, সালফার, নাইট্রোজেন, সালফার। এখানে আমাদের কেন্দ্রীয় পরমাণু জারণ অবস্থা যার বেশি হবে, জারণ মান যার বেশি হবে সে সবচেয়ে বেশি শক্তিশালী আমরা বলতে পারবো। তার মানে এই জায়গায় আমাদের এসিএলএফ সবচেয়ে বেশি, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। বুঝে গেছে? এরপর আসো সবচেয়ে বেশি তোমার কনফিউজ হও তোমরা এই জায়গাটাতে। প্রথমে হচ্ছে তোমার এদিকে দেখো হাইড্রোক্সাইডের ক্ষেত্রে ঋণাত্মক আয়নের আকার যত বেশি বড় হবে এক্ষেত্রে আমাদের এসিডি তত বেশি শক্তিশালী হবে, এটা মিলে সুন্দরভাবে হাইড্রোজেন এটা সবচেয়ে। বাট কনফিউজ হও এই জায়গাটাতে, দেখবা কেন্দ্রীয় পরমাণুর আকার এর ক্ষেত্রে উল্টা বিষয়টা। কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট এসিডটা তত শক্তিশালী। কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট এসিডটা তত শক্তিশালী। আই রিপিট, কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট এসিডটা তত শক্তিশালী। এই জায়গাটাতে তুমি খেয়াল করো, HClO4 আছে আমাদের, HClO4 আছে, HbRO4 আছে, HiO4 আছে। তো এই জায়গাটাতে আমাদের কেন্দ্রীয় পরমাণুকে ক্লোরিন, এখানে ব্রোমিন, এখানে আয়োডিন। আমরা জানি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখানে আয়োডিন সবচেয়ে ছোট না, আয়োডিন সবচেয়ে ছোট বড় না, আয়োডিন সবচেয়ে বড়, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিন। এক্ষেত্রে আমরা বলতেছি কেন্দ্রীয় পরমাণু হলে, কেন্দ্রীয় পরমাণু হলে যার আকার বড়, যার আকার ছোট, কেন্দ্রীয় পরমাণু হলে যার আকার ছোট তার শক্তিশালী তত বেশি হবে, তার শক্তি তত বেশি হবে। এক্ষেত্রে ফ্লোরিনের আকার সবচেয়ে ছোট না, সবচেয়ে শক্তি বেশি। ক্লোরিন আকার সবচেয়ে ছোট না, সবচেয়ে আকার বেশি। দেখো HClO4 সবচেয়ে বেশি, দেন ব্রোমিনে আসছে না, দেন ব্রোমিনে, তারপর আয়োডিনে গেছে না, তারপর আয়োডিনে। ঠিক আছে, তাহলে ওই ক্ষেত্রে মনে রাখবা হাইড্রাস, এই ক্ষেত্রে আমাদের হাইড্রাসিড মাথাতে মাথায় ঢুকায় নাও এটা। এই ক্ষেত্রে হচ্ছে হাইড্রাসিডের ক্ষেত্রে স্পেসিফিক বর্ণনা করতে হবে। হাইড্রাসিড, হাইড্রাসিড মানে এই যে এমন হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, অন্য কোনো মৌল থাকবে না। ঠিক আছে, হাইড্রাসিড এটা হচ্ছে ঋণাত্মক আয়নের জন্য তুমি বলতে পারবা। বাট এই ক্ষেত্রে কিন্তু উল্টে যাবে বিষয়টা, ঋণাত্মক যখন তুমি কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে তোমার এটা আপেক্ষিক ধরে করবা তখন কিন্তু এটা উল্টে যাবে পুরোপুরি। এই ক্ষেত্রে আমাদের সিকোয়েন্স হতে হবে এটা। সালফারের ক্ষেত্রে খেয়াল করো, সেলেনিয়াম USSC তে পড়ে, USSC, তাহলে সালফার আকার ছোট, সেলেনিয়াম বড়, তার মানে এটা হচ্ছে আমাদের বেশি শক্তিশালী। দেখো সালফারটা বেশি শক্তিশালী, তারপর এটা। বুঝে গেছে? এরপরে নোমান পাগলা এসেছিল সোমবার বিকেলে, নোমান পাগলা। নাইট্রোজেন ছোট না, এই যে নাইট্রোজেনটা আমাদের বেশি শক্তিশালী। ঠিক আছে, মিলাইতে পারছো, টাস টাস মিলে যাইতে হবে পরীক্ষার হলে, এমন ভাবে পড়বা। ঠিক আছে, দেখেই বলতে পারবে কোনটা শক্তিশালী কোনটা ইয়া। তাহলে দেখ আমাদের ফার্স্ট যেটা যেটা ইয়া ছিল, আমাদের শর্ত ছিল এসিডের বিজন ধ্রুবক, বিজন ধ্রুবক যত বেশি এটা আমাদের এসিড তত বেশি শক্তিশালী, এটা আমাদের একদম মুখস্থ পড়া, এটা কোনো ইয়া নাই। ঋণাত্মক আয়নের আকার, আকার ক্ষেত্রে আমরা বলবো হাইড্রোক্সাইডের ক্ষেত্রে ঋণাত্মক আয়নের আকার যত বড় হবে এসিডটি তত বেশি শক্তিশালী হবে। বাট কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে যেটা আমরা দেখবো এটা হচ্ছে আকার ছোট হলে শক্তিশালী বেশি হয়। এছাড়া কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যত বেশি হবে অ্যাসিডটি তত বেশি শক্তিশালী হয়। আমরা দেখেছি উদাহরণ দিয়ে, উদাহরণগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাইরে থেকে উদাহরণ আসার সম্ভাবনা খুবই কম, টিচাররা খুবই বাইরে থেকে দিতে চায় না। তুমি বইয়ের গুলাই ভালোভাবে পড়বে, এগুলো থেকে পেয়ে যাবা। এগুলো যেগুলো দেখাইছি HClO4, HbRO4, এগুলো থেকেই কোয়েশ্চেন পাবা তুমি পরীক্ষার হলে। এরপর আসো কেন্দ্রীয় পরমাণু তড়িনাত্মকতা।
ভিন্ন গ্রুপ দ্রুত মূল অক্সিজেনের সময় কেন্দ্রীয় পরমাণু সাধারণত জারণ সংখ্যা যদি সমান হয়, এই ক্ষেত্রে দেখো তুমি জারণ সংখ্যাটা সমান, মানে জারণ সংখ্যাটা যদি সমান হয় এই ক্ষেত্রে তুমি আবার সিদ্ধান্ত আসবে তরিণাত্মকতা ক্ষেত্রে, তরিণাত্মকতা যার বেশি হবে ওই ক্ষেত্রে তার তীব্রতা তত বেশি হবে, ঠিক আছে। তরিণাত্মকতা যত বেশি তীব্রতা তত বেশি। তাহলে দেখো এখানে +3 +3 +3, মানে এক্ষেত্রে আমাদের ধনাত্মক জারণ সংখ্যা যেটার জারণ সংখ্যা যেটা আছে ওটা কিন্তু সমান সমান সমান। তার মানে আমরা এখানে কোন সিদ্ধান্ত আসবে, কোন এখানে কিভাবে আমরা সিদ্ধান্ত নেব, এখন আমাদের দেখার বিষয় তরিণাত্মকতার বিষয়টা, কোনটা তরিণাত্মকতা কত। ব্রোমিন হচ্ছে আমাদের 5, ফসফরাস হচ্ছে 15, ক্লোরিন হচ্ছে 17, ঠিক আছে। ক্লোরিন হচ্ছে 17, তাহলে আমরা ফ্লোরিন ক্লোরিনের মাঝে এমনি তুলনা করতে পারি। আমরা জানি বাম থেকে ডানে গেলে তরিণাত্মকতা বৃদ্ধি পায়, তার মানে ক্লোরিনের তরিণাত্মকতা সবচেয়ে বেশি, এটা নিয়ে তো তোমার কোনো কনফিউজ থাকার কথা না। হ্যাঁ, এখানে আমাদের কোনো কনফিউজ থাকার কথা না। ক্লোরিন, যেহেতু ক্লোরিন সবচেয়ে বামে, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এভাবে এটা হচ্ছে ফসফরাস, তো ফসফরাস 15, তারপর সালফার 16, তারপর ক্লোরিন 17, এইভাবে গেছে না, বাম থেকে ডানে গেছে না। তো তোমার আমাদের ক্লোরিনের সবচেয়ে ডানে পাচ্ছ তুমি, তার মানে ক্লোরিন সবার চেয়ে বেশি শক্তিশালী হবে, এটা আমাদের এটা সবচেয়ে বেশি শক্তিশালী, তারপর ফসফরাস, তারপর বহিষ্ঠ থাকে কি ব্রোমিনটা, এটা বসাই দাও। এই যে বুরনটা, এটা বুরন, বুরন 5। তো এইভাবে করে মিলাবা। এছাড়া দ্রাবকের প্রকৃতির উপর ডিপেন্ড করবে আমাদের এই ক্ষেত্রে এটা আসে না, এটা খুব একটা দেয় না। তো দ্রাবকের প্রোটন গ্রহণ করার ক্ষমতা বা ক্ষারকত্ব বেশি হলে অ্যাসিডটি আমাদের এই ক্ষেত্রে অ্যাসিড আয়নীকরণ বৃদ্ধি পায়, তো পানিতে অ্যাসিটিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, তবে এটা আসে পানিতে অ্যাসিটিক অ্যাসিডের দুর্বল অ্যাসিড, তবে অ্যামোনিয়া দ্রবণে এইটি একটা তীব্র অ্যাসিড হিসেবে কাজ করে, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবা। সেম ভাবে আমরা ক্ষারকের শক্তিশালী শক্তিমাত্রার যে নির্ভরশীলতা এটা দেখবো তিনটা বিষয়ের উপরে। ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডের পানিতে দ্রবণীয়তা, ক্ষারকের বিজন ধ্রুবক, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ পড়া তোমার অ্যাডমিশনের এমসিকিউর জন্য সবচেয়ে বেশি। এইচএসসির এমসিকিউতে তো আসেই। এই আমি অ্যাডমিশনের এমসিকিউতে দিকে ফোকাস রেখে তোমাকে এই বিষয়গুলো বেশি প্রায়োরিটি দিয়ে হাইলাইট করার চেষ্টা করছি। দেন যৌগের নিঃসঙ্গ ইলেকট্রন প্রদানের ক্ষমতা, ঠিক আছে। তো এগুলো একবার রিডিং দিবা, এটা লেস ইম্পর্টেন্ট ক্ষারক, এটা এটা একটু তুমি এখন দেখলেই পারবে। সবল ক্ষারক আমরা জানি যেটা বেশি দ্রবীভূত হবে ওটা হচ্ছে আমাদের সবল ক্ষারক। দেন ক্ষারকের বিয়োজন মাত্রা ধ্রুবক যত বেশি হবে এসিটি তত বেশি আমাদের ক্ষারকটা তত বেশি শক্তিশালী হবে। দেন অনুবন্ধী অম্ল ক্ষারক এবং ক্যাব এর মধ্যে সম্পর্ক, অনুবন্ধী অম্ল ক্ষারকের বিষয়টা আমরা পরিবেশ রসায়নে দেখবো ইনশাল্লাহ, হ্যাঁ। এখানে নাই বিস্তারিত, খুবই কম ইয়ে দেওয়া আছে এই জায়গাটাতে। এবার একটা বিষয় দেখো, অম্লের ক্ষারকত্ব, ক্ষারকের অম্লত্ব, সিকিউ সলভ করতে গিয়ে আমাদের কথাগুলো বেশ মানে আমাদের কথাগুলো নিয়ে বেশ ব্যাকফুক পোহাতে হয়। এই জায়গায় একটু ক্লিয়ার করে দেই, যদিও বুঝো আশা করি। অম্লের ক্ষারকত্ব, ক্ষারকের অম্লত্ব। দেখো, আমরা জানি HCl, হ্যাঁ, HCl এর ক্ষারকত্ব হলো 1। এর মানে হলো এক অম্ল ক্ষার, দ্বি অম্ল, দেখো এটা হচ্ছে আমাদের HCl, হ্যাঁ। HCl এর ক্ষারকত্ব হলো 1, তার মানে এটা এক ক্ষারকীয় অম্ল। এটা কি? এটা হচ্ছে এক ক্ষারকীয় অম্ল, মানে আমাদের HClটা এক অম্লীয় ক্ষারকে প্রশমিত করতে সক্ষম। বুঝে গেছে? HClটা এক অম্লীয় ক্ষারকে প্রশমিত করতে সক্ষম। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, আমাদের হাইড্রোজেনের সাথে এর ক্ষারত্বটা মিলে। হাইড্রোজেন সংখ্যা কত? 1, এখানে ক্ষারকত্ব 1। হাইড্রোজেন সংখ্যা কত? 2, ক্ষারকত্ব 2। হাইড্রোজেন সংখ্যা কত? 3, ক্ষারকত্ব 3। ঠিক আছে, ঠিক আছে। বাট এই জায়গাটাতে একটু ব্যতিক্রম দেখো, কিন্তু H3PO4 এর ক্ষারকত্ব হলো 2, এর একটু ব্যতিক্রম মাথায় রাখতে হবে। তাহলে দেখো কয়েক ক্ষেত্রে মিলতেছে। হাইড্রোজেনের হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে 1, H2SO4 এর ক্ষেত্রে 2, H2PO4 এর ক্ষেত্রে 3, বাট H3PO3 এর ক্ষেত্রে সেটা হয়ে যায় 2। এটা একটু ব্যতিক্রমী মাথায় রাখবা। এটা হচ্ছে আমাদের অম্লের ক্ষারকত্ব। এবার আসো ক্ষারকের অম্লত্ব। তো এটা হচ্ছে ক্ষারটা কত ক্ষারকীয় অম্লকে আমাদের প্রশমিত করবে সেটা। তো কার্বন ডাই অক্সাইডের ক্ষারকত্ব জানবা 2, P2O5 এর ক্ষারকত্ব হলো 6। এগুলো এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে, প্রচন্ড ভালোভাবে পড়বা, দাগানো লাইনগুলো খুবই ভালোভাবে পড়বা, ঠিক আছে। একদম। তো সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে হাইড্রোক্সির সংখ্যা কত? 1 না, তাই আমাদের অম্লতা হচ্ছে 1। ক্যালসিয়াম অক্সাইড এক্ষেত্রে আমাদের 2। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে হাইড্রোক্সির সংখ্যা 3 না, এখানে দেখবা 3। অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লতা হচ্ছে 6। খুবই আসে ভালোভাবে, তাই দেখে নিবা এগুলা মুখস্থ একদম এমসিকিউর জন্য। দ্রবণের পিএইচ স্কেল, পিএইচ মানে পিএইচ স্কেল মানে আমরা জানি অলরেডি আমাদের
পিএইচ এর সংজ্ঞা যদি বলো, কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম উইথ বেস অফ 10। হ্যাঁ, এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন ইন এ সলিউশন উইথ বেস অফ 10। এক্ষেত্রে আমাদের কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন, কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঋণাত্মক যে কনসেন্ট্রেশনের ঋণাত্মক লগারিদম। হ্যাঁ, তো এক্ষেত্রে ঋণাত্মক লগারিদমের বেস 10 ধরে যেটা পাবো সেটা হচ্ছে পিএইচ। তাহলে যদি বলা হয় পিএইচ এর সংজ্ঞা, তুমি এক কথায় বলে দিবা দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমই হচ্ছে পিএইচ। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম হচ্ছে পিএইচ উইথ বেস 10। হ্যাঁ, বেস অফ 10, এটা একটু লগারিদম বেস 10 এটা বলে দিবা আর কি। বলার পরে তো আমরা পিএইচ সমান কি জানি, পিএইচ এর সংজ্ঞা সূত্র কি জানো, পিএইচ সমান কি জানো, পিএইচ সমান কি জানো, লগারিদম। তাহলে দেখো কি বললা, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, হাইড্রোজেন আয়ন হচ্ছে আমাদের এটা এইচ প্লাস, ঘনমাত্রা দিয়ে আমরা থার্ড ব্র্যাকেট বোঝাই কেমিস্ট্রিতে, হাইড্রোজেনের ঘনমাত্রা লিখলাম, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার দেন ঋণাত্মক লগারিদম মাইনাস সাইন দিলাম, দেন লগারিদম চিহ্ন দিয়ে দিলাম, এটা হচ্ছে পিএইচ এর ভ্যালু। পিএইচ হচ্ছে হাইড্রোজেনের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম, মানে মাইনাস লগ হাইড্রোজেনের ঘনমাত্রা। এখানে তুমি হাইড্রোজেনের ঘনমাত্রা বসাইলেই পিএইচ পেয়ে যাবা। এখন যদি তোমাকে বলে কখনো পিইউএইচ, এই পিইউএইচ মানে কি হবে, একই একই কথা, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম, ঠিক আছে, মাইনাস লগ হাইড্রোক্সিল আয়ন, ঠিক আছে। এখন আমাদের সব সময় এই পিএইচ এবং পিইউএইচ মিলে সব সময় কত হয় জানো, 14 হয়। পিএইচ এবং পিইউএইচ মিলে 14 হয়। তুমি যদি কখনো পিএইচ বের করতে পারো, 14 বিয়োগ করলে পিইউএইচ পেয়ে যাবা। কখনো যদি পিইউএইচ বের করতে পারো, 14 বিয়োগ করলে, 14 থেকে বিয়োগ করলে পিএইচ পেয়ে যাবে, এটা একটা মাথায় রাখবা। পিএইচ এবং এগুলো এমসিকিউ সিকিউর জন্য কিন্তু, পিএইচ এবং পিইউএইচ যোগ করলে 14 হয়, পিএইচ এবং পিইউএইচ যোগ করলে 14 হয়। যদি পিইউএইচ জানো 14 বিয়োগ করবা, 14 থেকে বিয়োগ করবা, পিইউএইচ বের করতে পারলে পিএইচ জানতে চাইলে 14 থেকে বিয়োগ করবা, সিম্পল। এখন টিচাররা যদি খুবই তোমার ইগল সাই হয়, সাপোজ ওনাদের শকুনের চোখ যদি হয়, টিচাররা এই জায়গা থেকে কোয়েশ্চেন করে। তোমার এই জায়গায় একটা বক্স দেখতে পাচ্ছ, এই জায়গায় বক্স থেকে ওনারা কোয়েশ্চেন করে। কিভাবে করে দেখো, ওনারা বলে 1 মোলার এসিএল, হ্যাঁ 1 মোলার এসিএল এর পিএইচ কত, দেখো এই জায়গায় কত দেখতে পাচ্ছ, 0, তার মানে এটার পিএইচ হচ্ছে 0, পরীক্ষা আসতে পারে। দেন স্টমাক অ্যাসিডের পিএইচ হচ্ছে আমাদের 1.5 থেকে 2.5, এটা আমরা জানি, 1.5 থেকে 0 বলতে পারো। লেমন জুসের পিএইচ 2 থেকে একটু বেশি, 2.1 সামথিং, টিচার এভাবে দিয়ে দিবে সামথিং। দেন ভিনেগারের এসিড এটা পড়তে হবে না। ব্ল্যাক কফির পিএইচ এটা পড়বা, ব্ল্যাক কফির পিএইচ হচ্ছে কত, 5, ব্ল্যাক কফির পিএইচ হচ্ছে 5। দেন পিওর ওয়াটার, এই পিওর ওয়াটারের পিএইচ হচ্ছে কত, 7, এটা তো জানাই আছে। হিউম্যান ব্লাড 7.35 থেকে 7.45, 7.35 থেকে 7.45। বেকিং সোডা 8.5-এর মতো। মিল্ক অফ ম্যাগনেসিয়া 10.5, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। মিল্ক অফ ম্যাগনেসিয়ার পিএইচ কত, 10.5। মিল্ক অফ ম্যাগনেসিয়ার পিএইচ কত, 10.5, মুখস্থ করবে একদম, ঠিক আছে। হাউস হোল্ড অ্যামোনিয়া 11.9, 11.9। দেন 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, খুবই গুরুত্বপূর্ণ, 14 পিএইচ, একদম এমসিকিউর জন্য ইনফিনিটি স্টারের মতো। এখানে 3-4টা কোয়েশ্চেন তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, আমি আবার দাগাই দেই। দেখো, এটা পড়বা, সোডিয়াম হাইড্রোক্সাইডে পড়বা, লাস্টেরটা পড়বা, এদিকে তোমার ব্ল্যাক কফিটা পড়বা, তারপর মিল্ক অফ ম্যাগনেসিয়াটা পড়বা, হাউসহোল্ড অ্যামোনিয়াটা পড়বা, এতটুকু পড়লেই চলবে আপাতত। আর কিছু না পড়ে অ্যাটলিস্ট এটা পড়বা। আর ব্লাড এটা তো জানো 7.35 থেকে 7.45, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পিএইচ, পিএইচ এর রেঞ্জ, এগুলা পরীক্ষায় আসে। তো এ দেখো, কোনো দ্রবণের পিএইচ যদি 7 হয় এটা হচ্ছে আমাদের নিরপেক্ষীয় দ্রবণ, কোনো পিএইচ যদি 7 হয় এটা হচ্ছে আমাদের নিরপেক্ষ দ্রবণ, নয় অ্যাসিড নয় ক্ষার। পিএইচ যদি 7 এর চাইতে কম হয় ওটা হচ্ছে অম্লীয় দ্রবণ, পিএইচ 7 এর চাইতে কম হলে ওটা কি, অম্লীয় বা অ্যাসিডিক। 7 এর চাইতে বেশি হলে সেটা হচ্ছে ক্ষারীয় দ্রবণ, 7 এর চাইতে যদি বেশি হয়, এটা হচ্ছে ক্ষারীয় দ্রবণ, ঠিক আছে। বিশুদ্ধ পানিতে পিএইচ এবং পিওএইচ মিলে পিকে ডব্লিউ পাবো। প্রতিটি তাপমাত্রায় পিএইচ প্লাস পিওএইচ পিকে ডব্লিউ এর ভ্যালু হচ্ছে 14। এগুলা সব এমসিকিউর জন্য। এগুলো সিকিউতে করানো যাবে। বাবার আদ্র পৃষ্ঠ রিডিং দিয়ে দেখবা, খুব একটা গুরুত্বপূর্ণ না এগুলা।
বাফার দ্রবণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বাফার দ্রবণটা একটু রিভিশন দিয়ে দেই। আহ, এগুলো মূলত সিকিউর তোমার কিছুটা কনসেপ্ট, ছোট ছোট বিষয় ক্লিয়ার করবে। বাফার দ্রবণের সংজ্ঞাটা আসবে, মনে রাখো, মানে আসতে পারে, অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাফার দ্রবণ কাকে বলে? তাহলে দেখো, যেই দ্রবণে সামান্য পরিমাণে সবল অ্যাসিড বা সবল দ্রবণ, সবল ক্ষার, ঠিক আছে, তাহলে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, সবল অ্যাসিড সবল ক্ষার যোগ করার পরে দ্রবণের পিএইচ এর মান বিশেষ পরিবর্তন হয় না বা স্থির থাকে, তাকে বাফার দ্রবণ বলা হয়। তাহলে বাফার দ্রবণ মানে কি? যেই দ্রবণে সামান্য সবল অ্যাসিড বা সবল ক্ষার যোগ করার পরেও দ্রবণের পিএইচ এর মান অপরিবর্তিত থাকে, মানে ওটাকে ব্যালেন্স করে, ওটা হচ্ছে আমাদের বাফার দ্রবণ, ঠিক আছে। বাফার দ্রবণের সংজ্ঞা কি? যেই দ্রবণে সামান্য পরিমাণে সবল অ্যাসিড কিংবা সবল ক্ষার যোগ করার পরেও দ্রবণের পিএইচ এর মান বিশেষ পরিবর্তন হয় না, তাকে বাফার দ্রবণ বলা হয়। বাফার দ্রবণের নিজস্ব পিএইচ স্থির রাখার ক্ষমতা থাকে। বাফার শব্দের অর্থ হচ্ছে রেজিস্ট বা প্রতিরোধ করা, মানে এটা হচ্ছে একটা সলিউশন, মনে করো এটা একটা বাফার সলিউশন। আমরা জানি কোনো দ্রবণে যখন তুমি ইয়ে দিবা, কোনো দ্রবণে যখন তুমি অ্যাসিড দিবা, এটা অ্যাসিডিক হয়ে যাবে না, এটা অ্যাসিডিটি বেড়ে যাবে না, মানে পিএইচ কমে যাবে। বাট বাফার দ্রবণ হচ্ছে এমন একটা সলিউশন যেখানে তুমি একটু করে স্ট্রং অ্যাসিড দিলেও এখানে অ্যাসিডের কোনো পরিবর্তন হবে না, অ্যাসিডের কোনো পরিবর্তন হবে না, মানে এখানে পিএইচটা নর্মাল রাখবে। আবার এখানে যদি তুমি এক্সট্রা একটু স্ট্রং মানে খুবই সবল ক্ষার যোগ করার পরেও আমাদের এখানে পিএইচটা বেড়ে যাওয়ার কথা, তার মানে এটা ক্ষারীয় হয়ে যাওয়ার কথা ছিল। বাট এটা এমনভাবে এটা মেনটেন করবে, যে এখানে আমাদের পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। আমাদের বডিতে বিভিন্ন বাফার কাজ করে, যেগুলো আমাদের জন্য তোমার গুরুত্বপূর্ণ। রেসপিরেটরি বাফার আছে, রেনাল বাফার আছে, তোমার মেটাবলিক বাফার আছে, এখানে অনেক কথাবার্তা। তো এই জায়গাটাতে আমাদের লাগতেছে বাফারের যে সংজ্ঞাটা পড়ে নিবা, যে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে দ্রবণের পিএইচ এর মান বিশেষ পরিবর্তন হবে না, সেটা হচ্ছে আমাদের বাফার দ্রবণ, বা এটা হচ্ছে রেজিস্ট করে আমাদের পিএইচ এর মান বৃদ্ধি বা হ্রাস করাটাকে। হ্যাঁ, এখন বাফার দ্রবণটা তুমি কিভাবে তৈরি করবা? বাফার দ্রবণ হলো মূলত একটা দুর্বল অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষারকের দ্রবণের মিশ্রণ, ঠিক আছে। বাফার দ্রবণটা কিভাবে তৈরি করবা? তাহলে বাফার দ্রবণটা তুমি তৈরি করতে পারো একটা দুর্বল অ্যাসিডের এবং অনুবন্ধী ক্ষারকের সমন্বয়ে, যেটা পাবা সেটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ, এবং দুর্বল ক্ষারক এবং অনুবন্ধী অ্যাসিড, ঠিক আছে। তাহলে দেখো, একটা দুর্বল অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষারক, দুর্বল অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষারকের সমন্বয়ে অম্লীয় বাফার, দুর্বল ক্ষারক এবং অনুবন্ধী অ্যাসিড। তাহলে দেখো, দুর্বল অ্যাসিড, অনুবন্ধী ক্ষারক, দুর্বল ক্ষারক অনুবন্ধী অ্যাসিড, এর মাধ্যমে অম্লীয় বাফার, এর মাধ্যমে ক্ষারীয় বাফার। একটু পিন পয়েন্ট ভাবে মাথায় রাখবা, গোলা যাওয়ার সম্ভাবনা আছে। অম্লীয় বাফার মানে এক্ষেত্রে তুমি দুর্বল অ্যাসিড থাকবে, ক্ষারকীয় বাফার মানে দুর্বল ক্ষারক থাকবে। দুর্বল অ্যাসিড থাকলে অপোজিট অনুবন্ধী ক্ষারক, দুর্বল ক্ষারক থাকলে অপোজিট অনুবন্ধী অ্যাসিড, এভাবে মাথায় রাখবা। উদাহরণ দেওয়া আছে, একটু পড়ে নিবা। এখন ক্ষারকের বাফারের বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য না বোধক কোয়েশ্চেন আসতে পারে তোমাদের। এই যে বহুপদী সূচক কোয়েশ্চেন আসতে পারে। বাফারের বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট বাফার দ্রবণের পিএইচ এর মান নির্দিষ্ট রাখে, মানে বাফার যে তুমি সামান্য এখানে দুর্বল অ্যাসিড সবল অ্যাসিড দিবা বা ক্ষার দিবা, এখানে পিএইচ এর কোনো পরিবর্তন হবে না, এটা পিএইচ এর ভ্যালুকে ফিক্সড রাখবে। বাফার বাফার দ্রবণের উৎপাদান দুটির ঘনমাত্রার চেয়ে কম পরিমাণে আমাদের যেটা HCl মাইনাস বা হাইড্রাটায়ন, এটাকে আমাদের অথবা হাইড্রোক্সিল আয়ন, এটাকে যোগ করলে দ্রবণের পিএইচ অপরিবর্তিত থাকে, মানে এখানে পিএইচ অপরিবর্তিত থাকবে। বাফার দ্রবণকে লঘুকরণ করলেও বাফার দ্রবণের পিএইচ এর মান অপরিবর্তিত থাকে। প্রতিটি বাফার দ্রবণের নির্দিষ্ট বাফার ক্ষমতা থাকে, একটা রেঞ্জ থাকবে যতটুকু পর্যন্ত সে বাফারিং করার ক্ষমতাটা রাখবে। বাফার দ্রবণের পিএইচ এর মান দীর্ঘদিন অপরিবর্তিত থাকে, পিএইচ এর মানের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। বুঝছো আশা করি বাফার দ্রবণ কি। তো বাফার দ্রবণ প্রস্তুতি করবা কিভাবে? অম্লীয় বাফার দ্রবণগুলো আমরা মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষার সহযোগে যোগ করা হয়, এটা একটু মাথায় রাখবা। অম্লীয় বাফারগুলো মৃদু অ্যাসিড, তীব্র ক্ষার, এবং তীব্র ক্ষার মানে ওই যে আমাদের অনুবন্ধী ক্ষারকটা বোঝাচ্ছে আর কি, অনুবন্ধী ক্ষারক। মৃদু ক্ষারীয় বাফার মানে মৃদু ক্ষারক এবং তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিড মানে ওই যে অনুবন্ধী অ্যাসিডটা বোঝাচ্ছে মূলত, ঠিক আছে। কনফিউজড হবে না। হ্যান্ডারসন হ্যাসেলবাগ ইকুয়েশন দ্বারা আমরা বাস একে করতে পারি। এটা তোমাদের প্রতিপাদন নাই, এটা যদিও প্রতিপাদন আছে অল্পটুক, চাইলে দেখতে পারো। এখানে আমাদের একটা বিক্রিয়া দেওয়া আছে, দেখো এই জায়গায় একটা বিক্রিয়া দেওয়া আছে। হ্যাঁ, এই জায়গায় একটা বিক্রিয়া দেওয়া আছে। আমরা কে বের করতেছি, কে কিভাবে বের করে আমাদের সাম্য ধ্রুবকটা। আমরা জানি আমাদের এই যে তোমার উৎপাদ সমূহের জন্য যে ঘনমাত্রা ওটা দেন, এদিকে আমাদের বিক্রিয়কের যে ঘনমাত্রা ওটা দিলা, দেন এখানে আমাদের তুমি যদি এইটাকে কেটাকে এই পাশে নিয়ে যাও, এই H2O মানে এটা হাইড্রোজেন আয়ন ধরতে পারে মূলত। এটা মূলত হাইড্রোজেন আয়নই ধরো, এটা হচ্ছে হাইড্রোজেনকে যদি এই পাশে নিয়ে আসো, মানে হাইড্রোজেন আয়নই ধরতে হবে, নাহলে তুমি বুঝবা না কিছুই। তাহলে আমি একটু করে দেখাই, তুমি এখানে আমি CH3 COOH, হ্যাঁ,
প্লাস H2O তোমার এখানে বাক হয়ে এটা COO CH3 COO এবং প্লাস হাইড্রোজেন আয়নে পরিণত হইলো, হ্যাঁ, হাইড্রোজেন আয়নে পরিণত হইলো। তো এখন কি হচ্ছে দেখো, এই জায়গাটাতে আমি এখন কে এর ভ্যালু বের করতেছি। হ্যাঁ, কে এর ভ্যালু আমরা কিভাবে বের করি, এই যে উৎপাদ, এদিকে উৎপাদ কি কি আছে, CH3 COO মাইনাস ইনটু আমাদের হাইড্রোজেনের ঘনমাত্রা, এখানে হাইড্রোজেন ধরছি কিন্তু, তার নিচে আমি CH3 COOH এটা ঘনমাত্রা দিলাম। এখন আমি এই যে হাইড্রোজেনকে এই পাশে নিয়ে আসবো, কে এটাকে এই পাশে নিয়ে যাব, ঠিক আছে। তো আমি এটা করলাম, এই যে হাইড্রোজেনটাকে এই পাশে আনলাম, দেন এটাকে এই পাশে নিয়ে গেলাম, ঠিক আছে। এখন আমরা কি করব, এটা হচ্ছে কি, এটা এটা কি জানো, এটা হচ্ছে অ্যাসিড, এটা কি অ্যাসিড বা অম্ল, এটা কি জানো, এটা হচ্ছে লবণ মূলত, এটা কি, এটা লবণ, এটার সাথে যখন তুমি সোডিয়াম যুক্ত করে দিবা বা অন্য যে কোনো কিছু যুক্ত করে দিবা, এটা অম্ল, লবণ বা অম্ল, এই যে আমাদের সল্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা এটা যোগ করলাম, কে থাকলো এখানে, আমরা এটা লবণ বাই অম্ল হয়ে গেছে, এটা অম্ল বাই লবণ হয়ে গেছে, ঠিক আছে, এটা অম্ল বাই লবণ হয়ে গেছে। এখন আমরা কি করলাম, উভয় দিকে লগ নিয়ে আসলাম, এই সমান চিহ্নের বাম পাশে এবং ডান পাশে কি নিয়ে আসলাম, লগ। দেখো এই পাশে লগ নিয়ে আসলাম, এই পাশে লগ নিয়ে আসলাম। এখন লগ আনলাম তো ঠিক আছে, এদিকে আমাদের এই লগটা এখন, মানে একটু বুঝাই, এই জায়গাটাতে লগ নিয়ে আসছো, হ্যাঁ, লগ নিয়ে এসে তখন তুমি লগ কে অফ এ আনছো ইনটু এটা হচ্ছে অম্ল, এটা হচ্ছে তোমার লবণ, হ্যাঁ, অম্ল বা লবণ। লগ দ্বারা এখন তুমি এখানে আমাদের দুই লাইন একসাথে করে ফেলছে এই জায়গাটাতে, হ্যাঁ। তো এখন আমি এই লগ দ্বারা কি করব, লগ দ্বারা এই ব্র্যাকেটের ভিতরে গুণ করে, লগ দ্বারা কে কে গুণ করলে লগ কে পাবা, লগ কে অফ এ পাবা। এখন লগ প্লাস চিহ্ন আছে, লগ দ্বারা অম্ল বাই গুণ করলে আমাদের লগ লবণ বাই অম্ল হয়ে যাবে, অম্ল বাই লবণ হয়ে যাবে, এটা অম্ল বাই লবণ হয়ে যাবে, তাই এটা আছে। মানে আমরা লগ কে এফ এটা আনলাম, লগ কে লগ এটা আসলো। দেন এটা আসো আমাদের এখানে উভয় পাশে আমরা মাইনাস চিহ্ন আনলাম, হ্যাঁ। এখন লগ হাইড্রোজেনের ঘনমাত্রা, এই যে এটা কি আসলো, আচ্ছা আচ্ছা, এই জায়গাটাতে আমরা কি করলাম দেখো, আরে এই জায়গায় লব হাইড্রোজেন আয়ন কিন্তু এই জায়গাটাতে, হ্যাঁ। এখানে লগ কে অফ এ অলরেডি আছে, লগ কে অফ এ আছে। তো বাম পাশেটা দেখাচ্ছি, তো এই জায়গায় লগ হাইড্রোজেনের ঘনমাত্রা, এই যে এটা আমরা লগ লগ হাইড্রোজেনের ঘনমাত্রা, তার মানে তুমি কি জানো, লগ হাইড্রোজেনের ঘনমাত্রা তুমি কি জানো, মাইনাস লগ হাইড্রোজেনের ঘনমাত্রা তুমি পিএইচ জানো না, আমরা জানি পিএইচ সমান কি, হাইড্রোজেন ঋণাত্মক লগারিদম। এবার তুমি উপাশে যদি মাইনাস চিহ্ন নিয়ে আসো, মাইনাস চিহ্ন নিয়ে এসে এখানে পিএইচ লিখলে কি অবশ্যই অসুবিধা হবে, হবে না কিন্তু। দেন এটা আমি লিখলাম, দেন মাইনাস চিহ্ন যেহেতু উভয় পাশে নিয়ে আসছো, উভয় পাশে তুমি ভাগ করে দিতে পারো। এখন দেখো এই জায়গাটাতে পিকে ঠিকঠাক রাখছো, লগ এই জায়গাটাতে এখন আমরা কি করলাম, পিএইচ ঠিকঠাক আছে, এই জায়গাটাতে মাইনাস চিহ্ন নিয়ে এসে আমরা এই জায়গাটাতে লগ, হ্যাঁ, এই জায়গাটাতে আমাদের মাইনাস চিহ্ন আছে কিন্তু, হ্যাঁ, মাইনাস চিহ্ন আছে। তো আমরা লগের সূত্র কি জানি, দেখো লগের একটা সূত্র হচ্ছে লগ এ বাই ভি, যদি এটা হয়, আমি যদি এর আগে মাইনাস চিহ্ন নিয়ে আসি, মাইনাস লগ যদি লিখি, আমাদের এটা বি বাই এ লিখা যাবে, কি বি বাই এ লিখা যাবে। তো এটা আমরা এখন এটা অম্ল বাই লবণ না, আমরা যখন এটা মাইনাস মাইনাসে প্লাস লিখতে চাবো তখন আমাদের লবণ বা অম্ল হয়ে যাবে। এটা এখন অম্ল বাই লবণ না, এটা এখন লবণ বা অম্ল হয়ে গেছে, এই জায়গায় দেখো আমাদের ফাইনাল সূত্রটা, তুমি আগের কিছু না বুঝলেও চলবে, আমি জাস্ট এমনি এলিবোরেট করে দিলাম। এখন তোমাকে মনে রাখতে হবে এই ইকুয়েশনটা, পরীক্ষায় সিকিউতে লাগবে, পিএইচ ইজ ইকুয়াল টু কি, পিকে এ প্লাস লগ লবণ বাই অম্ল, পিএইচ ইজ ইকুয়াল টু পিকে এ প্লাস লগ লবণ বাই অম্ল, এটা তোমার পরীক্ষায় লাগবে। হ্যান্ডারসন হ্যাসেলবাগ ইকুয়েশন, হ্যান্ডারসন হ্যাসেলবাগ সমীকরণ, এটা আমাদের পরীক্ষায় লাগবে, ঠিক আছে। পিএইচ ইজ ইকুয়াল টু পিকে এ প্লাস লগ লবণ বাই অম্ল। এটার কার্যকারিতা বা প্রয়োজনীয়তা কি, এখানে আছে অজানা পিএইচ এর দ্রবণে আমরা পিএইচ বের করতে পারি, দেন আমাদের পিএইচ যে বাফারের ক্ষমতাটা একটু জানতে পারি, তারপর হচ্ছে এখানে বাফারের রেঞ্জ বা আমাদের পিএইচ এর জন্য যে রেঞ্জ বাফার যুগলের, এটা একটু জেনে নাও। আমাদের এসিএ ডাবল এ, মানে এই যে পিএইচ এর এই যে বাফার, এই বাফার দ্রবণটা আমাদের রেঞ্জ হচ্ছে 3.7 থেকে 5.2, এই রেঞ্জের মাঝে পিএইচ পরিবর্তন হলে তার পরিবর্তন করতে সক্ষম হয়, ঠিক আছে। এটা পিকে দেওয়া আছে, জাস্ট এতটুকু জানো, কখনোই আসে না, আমি মুখস্থ করছিলাম আমার সময়, বাট কখনো ফেস করি নাই, বা কোয়েশ্চেন ব্যাংকেও আহামরি এগুলো কোয়েশ্চেন নাই, স্কিপ করতে পারো চাইলে, আসে না। বাফার ক্ষমতা কিভাবে বের করবা, প্রতি লিটারে বাফার দ্রবণে মিশ্রিত অ্যাসিড বা ক্ষারের মোল সংখ্যা ডিভাইড বাই পিএইচ এর মানের পরিবর্তন, এটা দিয়ে বাফারের ক্ষমতা বের করতে পারো। দেন বাফার দ্রবণের কিভাবে কাজ করে বাফারটা, এটা একটু দেখো, বাফার এটা না পড়লেও চলবে, এটা আসে না তো, কিভাবে কাজ করবে, মানে এটা হচ্ছে আমাদের বাফার দ্রবণ দুটো ঘনমাত্রা চেয়ে কম, হ্যাঁ হ্যাঁ, এটা না জানলেও চলবে, আপাতত এটা আসে না তো, এগুলো মনে করো এই যে বাংলা পড়ার মতন একটা এলিভেটেড কোয়েশ্চেন, এগুলো আমরা মেডিকেলে পড়ছিলাম, মেডিকেল আসার পরে এগুলো পড়ছিলাম একটু করে। অম্ল বাফারের ক্রিয়া কৌশল এটা একটু পড়তে পারে, হ্যাঁ এটাই আসবে তোমাদের পরীক্ষায় আসে, এটা অম্ল বাফার কিভাবে কাজ করে, হ্যাঁ আমি এটাই করছিলাম, এই চিত্রটা দিয়ে বোঝাতে যাবে, দেখো
আমাদের সিএসসি সিডাব্লিউএইচ আছে, এবং এটা তুমি বাংলা, এটা আমাদের বিয়োজিত হয়ে অ্যাকোয়াসে বিয়োজিত হয়ে এটা আমাদের আয়নে পরিণত হইলো। দেন এটা আমাদের এখানে যখন এটা লবণ পাবা, লবণ বিয়োজিত হয়ে এটা আবার এটা পরিণত হইলো। তো আমাদের এখানে তোমার বাফার আছে, হ্যাঁ বাফার আছে। তো বাফারটা কিভাবে কাজ করে দেখো, যখন আমাদের এটা এই বিক্রিয়াটা তোমার আছে, হ্যাঁ এই বিক্রিয়াটা তোমার টোটালি হচ্ছে এই জায়গাটাতে। এখন তুমি সাপোজ কি করলা, আমরা জানি বাফারের কাজ কি। বাফারে যখন তুমি এখানে একটা বাফার হলে, এখানে তুমি যখন এসিড যোগ করবা, এটার পিএইচ অপরিবর্তিত থাকবে, পিএইচ অপরিবর্তিত থাকবে। এখানে তুমি যখন কোনো কার্য যোগ করবা, পিএইচ অপরিবর্তিত থাকবে, ঠিক আছে। তো আচ্ছা, এসিড যোগ করা মানে কি, তুমি অল্প করে হাইড্রোজেন আয়ন যোগ করা না। ক্ষার যোগ করা মানে কি, তুমি হাইড্রোক্সিল আয়ন যোগ করা না। তার মানে আমরা ডিরেক্ট এখানে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল দিয়ে তোমাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। সাপোজ তোমার এখানে আমাদের এই জায়গায় সিএসটি সিডাব্লিউএন এবং এই বাফারটা আছে এই জায়গাটাতে, হ্যাঁ। এই বাফারটা তোমার এই যে স্যার আমাদের রেক্টেঙ্গুলার আয়তকার যে বক্স দেখতে পাচ্ছ, এই বক্স মানে এখানে বাফার দ্রবণটা আছে। এই বাফার দ্রবণ এখন তুমি কি করতেছো, তুমি বাইরে থেকে হাইড্রোজেন আয়ন সংযোগ করতেছো, বাইরে থেকে কি দিচ্ছ, হাইড্রোজেন আয়ন সংযোগ করতেছো, বাইরে থেকে হাইড্রোজেন আয়ন সংযোগ করতেছো। এখন এই বাফারটা কিভাবে কাজ করবে দেখো, এই হাইড্রোজেন আয়নটাকে সে কিভাবে আমাদের প্রশমিত করবে। এই হাইড্রোজেন আয়নটা কিভাবে তোমাদের S3 CW- যেটা আছে ওই আয়নের সাথে সে বাইন্ড করবে। এটা যেহেতু পজিটিভ, এটা নেগেটিভ, এটা পরস্পরের সাথে যুক্ত হয়ে এরা একটা CH3COOH, বলো এটা কোন অ্যাসিড, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এটা কি, ইথানোয়িক অ্যাসিড, যেটা একটা দুর্বল অ্যাসিড, যেটা একটা কি, দুর্বল অ্যাসিড। বলো তো, তুমি এখানে হাইড্রোজেন আয়ন সংযোজন করলা যেটা আসছিল তোমার সবল অ্যাসিড থেকে, সবল অ্যাসিড দিলা একটা পাত্রে, তোমার ওই বাফার দ্রবণটা একটা মেকানিজমে তোমার এটাকে দুর্বল অ্যাসিডে পরিণত করে ফেললো। তার মানে আলটিমেটলি সবল অ্যাসিডের কোনো প্রভাব এই দ্রবণে তুমি পাবা না। দুর্বল অ্যাসিডের কারণে হয়তো পিএইচ এর মান সামান্য একটু এদিক ওদিক হবে, বাট মেজর কোনো চেঞ্জ তুমি ওই পাত্রে দেখবা না। এভাবে বাফার্সটা আমাদের কাজ করে থাকে। এছাড়া আবার যখন তুমি দেখবা, তুমি আবার কি যুক্ত করতেছো, ক্ষার যুক্ত করতেছো। সাপোজ ক্ষার, তুমি হাইড্রোক্সিল আয়ন যুক্ত করতেছো। সাপোজ তুমি খুব একটা সবল ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করতেছো, এর হাইড্রোক্সাইডটা আমাদের কি কাজ করবে, এই হাইড্রোক্সাইডটা কি করবে আমাদের, যে এখানে আমাদের এটা বাক হয়ে এটা আমাদের দুটা এতে পরিণত হইলো, দুটা আয়নে পরিণত হলো। এই হাইড্রোজেন আয়নের সাথে সে বাইন্ড করবে, হাইড্রোজেন আয়নের সাথে সে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে সে পানি পরিণত করবে, ওএইচ, পানি। বলো, পানির পিএইচ, পিওর পানির পিএইচ হলো 7। এখানে আর সে কি চেঞ্জ করবে, সে অ্যাসিডও না, সে ক্ষারও না। আলটিমেটলি তোমার দ্রবণের পিএইচ হবে নিউট্রাল, তোমার দ্রবণের কোনো পিএইচই চেঞ্জ হবে না। এইভাবে বাফারটা কাজ করে। আমি আবার রিপিট করি, দেখো সাপোজ তোমার এটা হচ্ছে আমাদের বাফারে CH3COOH, তারপর আমাদের এটা আয়নগুলো পরিণত হচ্ছে ইথানোয়িক অ্যাসিড আয়নে পরিণত হয়ে এইভাবে আছে। তো যখন তুমি হাইড্রোজেন সংযোজন করতেছো বা এসিড যুক্ত করতেছো, আমাদের এখানে এটা এটার সাথে সিএসটি সি ডাবল এর সাথে বাইন্ড করে সে সিএসটি সি ডাবল এইচ এ পরিণত হচ্ছে। সাপোজ এখানে হাইড্রোজেনটা জাস্ট এখানে বসে গেল, যেটা একটা দুর্বল অ্যাসিড, আলটিমেটলি এটা পিএইচ এর বেশি পরিবর্তন করতে বাধ্য না। মানে এটা আমাদের আলটিমেটলি বাফারিং ক্ষমতাটা ঠিকঠাক রাখে, ঠিকঠাক রাখে পিএইচ এর ভ্যালুটাকে। যখন তুমি কার যুক্ত করতেছো, এটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে, আলটিমেটলি যেটা আমাদের পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। এভাবে আমাদের অম্লীয় বাফার দ্রবণের মেকানিজমটা আমরা দেখবো, ঠিক আছে। তোমাকে যদি কোয়েশ্চেন দেয়, চিত্রটা দিয়ে সুন্দরভাবে লিখে দিবা, চিত্রটা এঁকে দিলে টিচার বুঝে যাবে যে তুমি কোয়েশ্চেনটা 100% পারছো। এবং তুমি একটু এলাবোরেট করে কয়েকটা লাইন লিখবা আর কি, এইভাবে কয়েকটা লাইন লিখে ফেলতে পারো, সমস্যা নাই, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের বাফারের ক্রিয়া কৌশলটা। ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল অলমোস্ট সেম। দেখো এই জায়গাতে তো তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম আয়ন হাইড্রোক্সিল আয়ন আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড আয়ন আছে। যখন তুমি হাইড্রোজেন আয়ন যোগ করতেছো পানির সাথে, এটা ওয়েজ এর সাথে বিক্রিয়া করে পানি। তার মানে কি হইলো, এখানে হইলোটা কি, এই জায়গায় পানি তৈরি হইলো, তুমি দিলা হাইড্রোজেন আয়ন, দ্রবণে দিলা কি হাইড্রোজেন আয়ন, বাট দ্রবণ এটা এমন একটা মেকানিজম করছে যে মেকানিজমে সে পানি তৈরি করে ফেলছে আলটিমেটলি, যেটা আমাদের নিউট্রাল, এটা কোনো অ্যাসিডিকও না ক্ষারীয় না। তুমি সাপোজ হাইড্রোক্সাইল আয়ন যোগ করলা, যেটা আমাদের এই অ্যামোনিয়াম ক্লোরাইড যে ভেঙে এখানে অ্যামোনিয়াম তৈরি হলো, অ্যামোনিয়ামের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হলো। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা একটা খুবই দুর্বল ক্ষার, যেটা আমাদের পিএইচ এর ভ্যালু পরিবর্তন করতে খুব একটা আমাদের প্রাধান্য পাবে না, ঠিক আছে। তো এইভাবে আমাদের ক্ষারীয় ব্যবহারটা কাজ করে, খুবই সহজ। দুইটা সিস্টেম আমাদের পরীক্ষা আসতে পারে ঘ নাম্বার কোয়েশ্চেনে, হ্যাঁ। গ নাম্বার কোয়েশ্চেনে অম্লীয় বাফারের যে ক্রিয়া কৌশল মেকানিজম, ক্ষারীয় বাফারের যে মেকানিজম, এটা আসতে পারে, ঠিক আছে, একটু ভালোভাবে পড়বা। তাহলে দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, এই দুটার মিশ্রণে আমাদের বাফারটা তৈরি হবে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে বিয়োজিত হবে অ্যামোনিয়াম আয়নে হাইড্রোক্সিল আয়নে। যখন তুমি হাইড্রোজেন আয়ন যোগ করবা, এটা ওয়েজের সাথে বিক্রিয়া করে পানি গঠন করবে। অ্যামোনিয়াম ক্লোরাইডে বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্লোরাইড গঠন করবে। যখন তুমি হাইড্রোক্সিল আয়ন যোগ করবা, অ্যামোনিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবা, যখন এটা একটা দুর্বল ক্ষার, দ্যাটস ওয়াই এখানে কোনো পিএইচ এর পরিবর্তন হবে না, ঠিক আছে। তো আজকে আমরা এতটুকুই রাখি, আমরা নেক্সট দিন ইনশাল্লাহ বাফারের পরে যে ছোট্ট কনসেপ্ট আছে
মোটামুটি এগুলো মুখস্থ পড়া বলা যায়। এরপরের টপিকগুলো আমরা মোটামুটি অনেকটা শেষের দিকেই চলে আসছি। লাস্ট টপিকগুলো আমরা ইনশাল্লাহ শেষ করবো। হ্যাঁ, অনেকটা লাস্টের দিকে আছি আমরা, ঠিক আছে? তো এতটুকু ভালোভাবে পড়বা আর কি, ঠিক আছে? কোনো সমস্যা হচ্ছে এতটুকুতে?